এরপরে যেটা আমরা কিছু তথ্যকণিকা একটু দেখবো, এগুলা জানা আবশ্যক। কি কি আছে একটু দেখি। ভূমিভিত্তিক দেশের ভূমিভিত্তিক মানে ভূমিভিত্তিক বলতে কি, ভূমি দেশের সর্ববৃহৎ বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে হরিপুর নারায়ণগঞ্জ। প্রথম বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হরিপুর নারায়ণগঞ্জ। দেশের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রূপপুর পাবনা। এটা কোথায়? রূপপুর পাবনা। এখানে ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বলতে পারো, আণবিক মিন্স হচ্ছে পারমাণবিক, তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রূপপুর পাবনায় অবস্থিত। এখানে ইউরেনিয়াম দিয়ে হচ্ছে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে, এবং ইউরেনিয়ামের চালান অলরেডি বাংলাদেশে কিন্তু আইসা গেছে। সো খুব দ্রুত কিন্তু এখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে যাবে। এটা তৈরি করতেছে কারা? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের তৈরি করতেছে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে সহযোগিতা করছে কে? রাশিয়া। দেশের একমাত্র কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটা কোথায় অবস্থিত? বড়পুকুরিয়া। কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বড়পুকুরিয়া, দিনাজপুরে অবস্থিত। আর বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ মানে জল থেকে আসে আর কি, এটা অবস্থিত হচ্ছে কাপ্তাই রাঙ্গামাটি, কর্ণফুলী নদীর তীরে। কর্ণফুলী নদীর তীরে কাপ্তাই রাঙ্গামাটি এটা হচ্ছে অবস্থিত। কর্ণফুলী নদীকে বাঁধ বাইন্ধে, কাপ্তাই বাঁধ দিয়ে ওইখানে হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় টারবাইন ঘুরায়। সো এটা হচ্ছে কি বাংলাদেশের একমাত্র এবং এখনো পর্যন্ত শেষ, সেটা হচ্ছে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। আর বাংলাদেশের গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে হরিপুর সিলেটে বাংলাদেশের গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বাংলাদেশের সৌরবিদ্যুৎ যেটা সবাই চায়, সৌরবিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে করিমপুর নজরপুর, এটা হচ্ছে নরসিংদী। জেলার নামটা মনে রাখতে হবে, নরসিংদী। এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে যদি বলে কেউ কখনো যে সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, উত্তর দিবেন কি? নরসিংদী। বাংলাদেশের সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত নরসিংদীতে। দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে ফেনীর সোনাগাজীতে। সো ফেনী, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা প্রশ্নটা আসে। বাংলাদেশে বেশি প্রশ্ন যেগুলো আসবে সেগুলোর মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎটা আসবে কোথায় অবস্থিত? নরসিংদী। তারপরে আসবে আছে বায়ু বিদ্যুৎ প্রকল্পটা কোথায় অবস্থিত? ফেনীতে। দ্বিতীয় যেটা আসবে সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পাবনাতে। তারপর আসতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বড়পুকুরিয়াতে। আর গ্যাস বিদ্যুৎ কেন্দ্র হরিপুরে। এই যে কয়েকটা কথা বললাম, এই কথাগুলা মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে, কারণ এগুলা থেকে প্রশ্ন আসবে। ওকে, এরপরে চলে যাচ্ছে আমরা বাংলাদেশের উপজাতি সম্পর্কে একটু জানবো। আমাদের আজকের টপিকে কিন্তু শুধুমাত্র অর্থনীতি নাই, অর্থনীতির সাথে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী যেটা বলে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদিবাসী যাদের বলে তাদেরও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন আমরা আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি সম্পর্কে একটু জানবো। তো বাংলাদেশের যে 16 কোটি বা 16 কোটি সামথিং আছে আর কি, তো 16 কোটি জনসংখ্যার মধ্যে আমাদের উপজাতির সংখ্যা প্রায় আছে 1.08 ভাগ। 08 ভাগ হচ্ছে উপজাতি, অর্থাৎ 100 জনের মধ্যে একজন, 100 জনের মধ্যে একজন হচ্ছে উপজাতি, একজন হচ্ছে কি? উপজাতি। তো বর্তমানে বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা হচ্ছে 16,50,159 জন। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা যেটা আছে, তার অনুপাতে 16 কোটির যে জনসংখ্যা, 16 কোটি 16,50,00,000 সামথিং যে জনসংখ্যা আছে, তার মধ্যে উপজাতির সংখ্যা হচ্ছে 16,50,159 জন। বাংলাদেশের উপজাতির সংখ্যা হচ্ছে 50টি। এটা নিয়ে অবশ্য মতবিরোধ আছে, কেউ বলে 45টি, আবার কাউকে শুনতে দেখছি 46টি বলতে, কেউ আরো একটু সুন্দর করে বলে 48টি। তো এই ধরনের প্রশ্ন আগেও বলছি কনফিউজিং প্রশ্ন। সরকার এখনো পর্যন্ত এটা সঠিক কোনো সমাধান দিতে পারে নাই, তবে অধিকাংশ জায়গার মতে 50টি, তাই 50টি আমরা পড়বো। বাট যদি কখনো কনফিউজিং আসে, কিচ্ছু করার নাই, আকাশের দিকে তাকায় নিজের মতো করে সুন্দর করে দিয়ে আসতে হবে। টিচার আসলে প্রশ্ন কোন জায়গা থেকে করছে এটা কেউ জানে না, ঠিক আছে? এটা কি হবে? 50টি। বাংলাদেশের সবচেয়ে বেশি বাস করে এতগুলা 50টা উপজাতির মধ্যে, সব উপজাতি তো আর বাংলাদেশে প্রধান না, বাংলাদেশের সবচেয়ে বেশি বাস করে চাকমা উপজাতির লোক বাংলাদেশে সব থেকে বেশি বাস করে। চাকমারা সাধারণত হচ্ছে বৌদ্ধ ধর্মের। এরা কি হবে? এরা সাধারণত হচ্ছে বৌদ্ধ ধর্মী। চাকমারা বসবাস করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আর রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায়। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে চট্টগ্রাম কেন্দ্রিক হচ্ছে চাকমারা বেশি বসবাস করে। পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান, এই যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলেই হচ্ছে মূলত চাকমাদের বসবাস।
এখন আমরা দেখবো যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, বাংলাদেশের প্রথম তো চলে গেল হচ্ছে চাকমা, প্রথম কে? চাকমা, আমরা আগেই পড়েছি চাকমা। দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের হচ্ছে সাঁওতাল। সাঁওতালরা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী উপজাতি। বাংলাদেশের খুমি ও চক উপজাতির সংখ্যা কোনটা? খুমি, ক্ষয় রস্য ময় ডিগ্রি, খুমি ও চক, এই দুইটা উপজাতির সংখ্যা হচ্ছে খুবই 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 কম। সবচেয়ে কম আছে খুমি আর চক, এই দুইটা মনে রাখতে হবে। আর পিতৃ প্রধান উপজাতি আছে মারমা হাজং। বাংলাদেশের মাতৃ প্রধান উপজাতি আছে গারো আর খাসিয়া। গারো আর খাসিয়া এই দুইটা বেশি আসে। বাংলাদেশের সব উপজাতি হচ্ছে পিতৃপ্রধান, শুধুমাত্র মাতৃপ্রধান আছে দুইটা, গারো আর কাশিয়া। কিছু কিছু পণ্ডিত উত্তর দিতে যায় সাঁওতাল হতো ভাইয়া, সাঁওতাল হতো মাতৃপ্রধান। তো তাদের জন্য আজকে বলে রাখি, সাঁওতাল হচ্ছে মাতৃপ্রধান না, এটা বললে ভুল হবে। সাঁওতাল হচ্ছে পিতৃপ্রধান, সাঁওতালকে মাতৃপ্রধান বলা যাবে না। তাই মনে রাখতে হবে বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি হচ্ছে দুইটা, গারো আর খাসিয়া, কথা শেষ। ঠিক আছে, এই দুইটা থেকে কিন্তু 100% ইম্পর্টেন্ট না, 1000% ইম্পর্টেন্ট। নার্সিং অ্যাডমিশন টেস্টে এখান থেকে আসছে, সো এটা কিন্তু 1000% ইম্পর্টেন্ট। পাঙ্গন উপজাতি আছে মুসলমান। এতগুলা উপজাতির মধ্যে একমাত্র পাঙ্গন উপজাতি, এরাই হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী, এবং বাংলাদেশে এটার পরিমাণ খুবই কম, 10,000 সামথিং এমন আছে মনে হয়, এমন লোক আছে যারা পাঙ্গনের অধিবাসী আর কি। রাখাইন উপজাতিরা বাস করে পটুয়াখালীতে। রাখাইন এই উপজাতিরা বসবাস করে কোথায়? পটুয়াখালীতে। রাখাইনদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে জলকেলি। এই জলকেলি উৎসবের কারণেই যখন হচ্ছে পহেলা বৈশাখ আসে, তখন তারা আছে একজন আরেকজনের গায়ে যে জল মারামারি করে, এটাকে বলা হচ্ছে জল, মানে কি পানি মারা ছিটাছিটি করে, এটাই হচ্ছে জলকেলি। তো এই যে রাখাইনের যে কুয়াকাটা আছে, পটুয়াখালীকে বলা হয় সাগর কন্যা, এখানে যে কুয়াকাটা আছে, এই কুয়াকাটা কিন্তু মূলত ফেমাস হয়েছে, বা কুয়াকাটা নামটা এটাও আসছে কিন্তু এই রাখাইনদের থেকে। ওইখানে রাখাইনদের একটা কূপ আছে, যেটা হচ্ছে একটা কুয়া আছে, তো সেখান থেকে ওই এলাকাটার নাম হয়েছে কুয়াকাটা। এই কুয়াকাটা অঞ্চলেই বেসিক্যালি হচ্ছে রাখাইনরা বসবাস করে। তো প্রশ্ন যদি দেয় রাখাইনরা কোথায় বসবাস করে, সুন্দর করে উত্তর দিতে হবে সাগরকন্যা পটুয়াখালীতে রাখাইনরা বসবাস করে। এরপর যদি বলে মাতৃতান্ত্রিক উপজাতি কোনগুলো আছে, গারো আর খাসিয়া, এই দুইটা প্রশ্ন কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। আর মুসলমান ধর্মাবলম্বী কোন উপজাতি, এটা যদি প্রশ্ন করে তাহলে দিব হচ্ছে পাঙ্গন। এই তিনটা প্রশ্ন মাথার মধ্যে সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে, কিচ্ছু করার নাই, মুখস্থ করতে হবে। এরপর আছে রাজবংশী। এই উপজাতির মানুষজন বসবাস করে সাধারণত রংপুরে। রাজবংশী উপজাতির মানুষ বসবাস করে রংপুরে। উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করা আছে রাঙ্গামাটি, বান্দরবান আর খাগড়াছড়ি। তো পার্বত্য চট্টগ্রামে আমরা জানি যে ওই অঞ্চলগুলাতেই বেসিক্যালি উপজাতিরা বেশি বসবাস করে, রাঙ্গামাটি, বান্দরবান আর আছে খাগড়াছড়ি। মুরংদের উৎসবের আছে মূলত লং। মুরংদের উৎসবের নাম কি? মূলত লং, এটাও মনে রাখতে হবে। বণিকদের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, বণিকদের মিন্স হচ্ছে ইংরেজ। ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিল চাকমা বিদ্রোহ নামে পরিচিত। এই চাকমারা বিদ্রোহ করেছিল। চাকমা রাজা ছিল জুম্মা খান। চাকমা রাজা ছিল জুমিয়া নেতা জুম্মা খান। তিনি সর্বপ্রথম ইউরোপদের যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। পরবর্তী সালে তার সাথে বেশ কিছু কাল ধরে ইংরেজদের যুদ্ধ চলে। ইংরেজরা কোনোভাবে জুম্মা খানকে পরাজিত করতে পারছিল না। পরবর্তীকালে চাকমাদের সাথে সন্ধি করতে ইংরেজরা বাধ্য হয়েছিল। আদিবাসী উপজাতিদের জীবনধারা নিয়ে সর্বাধিক বই লেখেন আব্দুল সাত্তার। এসব দরকার নাই, এগুলো আসবে না। মারমা উপজাতি বসবাস করে কক্সবাজারে, এটা মনে রাখতে হবে। মারমা উপজাতি বসবাস করে কোথায়? কক্সবাজারে। তাহলে রাজবংশী উপজাতি বসবাস করে হচ্ছে রংপুরে। তারপর যেটা আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর বান্দরবানে। মুরংদের উৎসবের নাম আছে মূলত লং। আর চাকমারা ইংরেজদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করছিল, তার নেতা ছিল জুম্মা খান। মারমা উপজাতি বসবাস করে কক্সবাজারে। এই প্রশ্নগুলো জাস্ট একটু মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। আর চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়েছে বিজু। চাকমাদের যে বর্ষবরণ উৎসব আছে তাকে বলা হচ্ছে বিজু। রাখাইনদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে জলকেলি, এই দুইটা লাগবে, জলকেলি। এখন আমরা একটু দেখবো যে বাংলাদেশের যে বৈশাখী বলে একটা উৎসব আছে, বৈশাখী, এই বৈশাখী উৎসবটা আসলে কিভাবে আসলো, এই জিনিসটা আমরা এখন একটু দেখবো। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো
সমাজের বর্ষবরণ উৎসবই হচ্ছে বৈশাখী। এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। এই উৎসবগুলোর মধ্যে রয়েছে ত্রিপুরাদের কাছে বৈশুভ, ত্রিপুরাদের যে ধর্মীয় উৎসব আছে বৈশুভ বা বৈশু। মারমাদের আছে সাংরাই, মারমাদের কি সাংরাই। চাকমা তঞ্জঙ্গদের আছে বিজু। তাহলে কি বলছি, ত্রিপুরাদের আছে বৈশু বা বৈশাখ, মারমাদের সাংরাই, আর চাকমাদের আছে বিজু। এই তিনটা দিয়ে বৈশুর এর বই, সাংরাই এর সা, আর বিজু এর বি, এই তিনটা মিলাই হয়েছে বৈশাখী। এই তিনটা থেকে নামকরণ করা হয়েছে কি বৈশাখী। সো এইখান থেকে মূলত বৈশাখী নামটি আসছে। এই তিনটি উৎসবের প্রথম অক্ষরগুলা মিলায়ে বৈশাখী নামকরণ করা হয়েছে। জাস্ট এটা মনে রাখতে হবে। তাহলে প্রশ্ন যেটা আসবে, ত্রিপুরাদের যে ধর্মীয় উৎসব সেটার নাম কি বৈশু বা বৈশব। তারপরে মারমাদের ধর্মীয় উৎসবের নাম কি সাংরাই, চাকমাদের কি হবে বিজু। এই উৎসবগুলা জাস্ট একটু মাথার মধ্যে রাখতে হবে এবং সেটা হলো সব মিলায় বৈশাখী। এটা হচ্ছে পহেলা বৈশাখে পালন করা হয়। এখন আমরা একটু দেখবো যে উপজাতি সম্প্রদায়ের বসবাস কোথায়, কারা কিভাবে বসবাস করে। প্রথমে আছে গারো। গারোরা বাস করে হচ্ছে ময়মনসিংহে। গারো পাহাড় নাম শুনছো না? গারো পাহাড় আমরা পড়েছি তো। এই যে গারো পাহাড় বাংলাদেশের সবচেয়ে বড় উঁচু পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। এই গারো পাহাড় গুলা কোথায়? এটা হচ্ছে ময়মনসিংহে। তাই বাংলাদেশে গারোরা বসবাস করে ময়মনসিংহে। বাংলাদেশে গারোরা বসবাস করে ময়মনসিংহে। হাজংরা বসবাস করে এই যে নেত্রকোনায়, এটা একটু ভালো করে মনে রাখবা। হাজংরা বসবাস করে নেত্রকোনায়, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষা আসে। হুডিও বসবাস করে নেত্রকোনায়, নেত্রকোনায়। ওরাও বসবাস করে বগুড়া, রংপুর। মারমারা বসবাস করে কক্সবাজার, একটু আগেই পড়ছি, কক্সবাজার, বান্দরবান আর পটুয়াখালী এই এলাকায় আছে মারমা দেখা যায়। পাংখ বসবাস করে বান্দরবানে। এরপর রয়েছে মণিপুরীরা বসবাস করে সিলেটে, এটা গুরুত্বপূর্ণ। মণিপুরীরা বসবাস করে সিলেটে, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। পাংখ বান্দরবান, মণিপুর, সিলেট, মারমা কক্সবাজার, ওরাও বগুড়া, রংপুর, হুডি নেত্রকোনা, হাজং ও নেত্রকোনা, গারো হচ্ছে ময়মনসিংহ। আর গারোটা হচ্ছে কি সবচেয়ে উঁচু পাহাড়, এটা তো আমরা জানি। এরপরে প্রশ্নটা একটু দেখি কি আছে। উপজাতি সম্প্রদায় আরো কিছু একটু গুরুত্বপূর্ণ, কে কোথায় বসবাস করে। চাকমারা বারবার বলা হচ্ছে, চাকমা পার্বত্য চট্টগ্রামের যে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ওই এলাকায় বসবাস করে। চাকমা, রাঙামাটি, খাগড়াছড়ি, সাঁওতাল, রাজশাহী আর হচ্ছে দিনাজপুর। ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই আসলে যখন এই প্রশ্নগুলা করে সবাই একটা সুন্দর উত্তর দিয়ে দেয়। সবাই বলে যে রাঙামাটি, বান্দরবানের, খাগড়াছড়ি দিয়ে দেয়, বাট অ্যাকচুয়ালি সব উপজাতি কিন্তু ওই অঞ্চলে বসবাস করে না, কিছুটা এদিকেও বসবাস করে। তো যেগুলা এইদিকে বসবাস করে ওইগুলা থেকে বেশি প্রশ্ন আসে। যেমন দিবে আছে সাঁওতালরা কোথায় বসবাস করে, রাজশাহী, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার। উত্তর তো সবাই দিবে যে বান্দরবান মার, কিন্তু অ্যাকচুয়ালি তো বান্দরবান হবে না, উত্তরটা হবে কি রাজশাহী। রাজবংশী এরা বসবাস করে কোথায়, রংপুরে, পড়ছে এটা। মুরংরা বসবাস করে বান্দরবানের গভীর অরণ্যে, এরা একটু ভিতরের দিকে বসবাস করে। এরা লোক লোকারণ্য থেকে একটু দূরে, বা জাতিসত্তার যে সভ্যতার বিকাশ এখান থেকে একটু দূরে একেবারে ভিতরের দিকে বসবাস করে। রাখাইন, বারবার বলছি, রাখাইনরা আছে পটুয়াখালীতে বসবাস করে। খাসিয়া, গারো খাসিয়া, এই যে সম্প্রদায়গুলো আছে গারো খাসিয়া আমরা বলছিলাম মাতৃতান্ত্রিক, এরা বসবাস করে হচ্ছে সিলেটে। কোথায় বসবাস করে? সিলেটে। খাসিয়ারা বসবাস করে সিলেটে। এখন আমরা একটু দেখব আমাদের মোটামুটি উপজাতি যে সম্প্রদায়টা আছে, সম্প্রদায় সম্পর্কে কিন্তু এতটুকু ইনফরমেশন জানলেই হবে। এর পাশাপাশি একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে 2রা ডিসেম্বর 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়। এই জন্য এই যে 2রা ডিসেম্বর এটাকে বলা হয় পার্বত্য চট্টগ্রাম দিবস। কি বলা হয়? পার্বত্য চট্টগ্রাম দিবস। এই দুইটা প্রশ্ন একটু মনে রাখেন, এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসে। চট্টগ্রাম দিবস, এই দুইটা প্রশ্ন একটু মনে রাখেন। পার্বত্য চট্টগ্রাম বলতে খাগড়াছড়ি, বান্দরবান আর রাঙামাটি এই তিনটা অঞ্চলকে বোঝায়। বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে রাঙামাটি। বাংলাদেশের যে সবচাইতে যে সীমান্তবর্তী এলাকা, এর মধ্যে রাঙামাটির সাথে দুইটা যে দেশেরই সংযোগ রয়েছে, মায়ানমার এবং ইন্ডিয়া, দুইটা দেশেরই কিন্তু সংযোগ রয়েছে রাঙামাটির সঙ্গে। ওকে,
এরপরে আমরা এখন চলে যাব বাংলাদেশের জাতীয় দিবসগুলো সম্পর্কে একটু আমরা ইনফরমেশন জানবো, যে বাংলাদেশের জাতীয় দিবস যেগুলো শুধুমাত্র আমাদের দেশে পালিত হয়, বিশ্বব্যাপী না, শুধু আমাদের দেশে। সর্বপ্রথম যেটা আছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এটা হচ্ছে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন আসছিল বাংলার বুকে, সেটাকে বলা হয় বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এটা হচ্ছে 10 জানুয়ারিকে প্রত্যেক বছর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়। শহীদ আসাদ দিবস। 1969 সালে গণ অভ্যুত্থানে জীবনদানকারী একজন ব্যক্তি ছিলেন হচ্ছে শহীদ আসাদ। তিনি হচ্ছে মারা গেছিলেন 1969 সালের 20 জানুয়ারি। তো তাকে সম্মান দেখিয়ে 20 জানুয়ারিকে শহীদ আসাদ দিবস হিসেবে পালন করা হয়। এরপর আছে গণ অভ্যুত্থান দিবস। গণ অভ্যুত্থান দিবস এটা হলো বাংলাদেশের যে ইতিহাসের 24শে জানুয়ারিকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ভাষার জন্য জীবনদানকারী মানুষেরা 1952 সালের 21শে ফেব্রুয়ারি জীবন দিয়েছিল এবং এই ফেব্রুয়ারিতে জীবন দেওয়ার কারণে 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এবং 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পর পুরো বিশ্বব্যাপী 188টি দেশে ইউনেস্কো বিশ্বব্যাপী 188টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় 21শে ফেব্রুয়ারিকে। জাতীয় পতাকা দিবস। জাতীয় পতাকা দিবস বলতে যে তারিখে সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল। 1971 সালে 2 মার্চ সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব। তাই এই 2রা মার্চকে বলা হয় জাতীয় পতাকা দিবস। সশস্ত্র বাহিনী দিবস। এটা হচ্ছে 21 নভেম্বর। সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে 21 নভেম্বর। এটা হচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এদের কাছে খুব স্মরণীয় একটা দিন, কারণ এই দিনে হচ্ছে এদের দিবস। এটা বেসিক্যালি হচ্ছে ওদেরই দিবস বলা হয়। এটা হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস মিন্স কি, ওই যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা আমাদের যে পুলিশ টুলিশ আছে এদের দিবস। ঠিক আছে, সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। এরপর দেখি স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ রাতে 26শে মার্চের প্রথম প্রহরে ওয়্যারলেস যোগে একটা বার্তা পাঠাইছিলেন বা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো এই কারণে 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো 26শে মার্চ কি স্বাধীনতা দিবস। বিজয় দিবস। আমরা জানি 1971 সালে 16ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে 93,000 সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন জগজিৎ সেন অরোরার কাছে। আমাদের পক্ষ ছিলেন ক্যাপ্টেন এম রব। তো সেই জন্য 16 ডিসেম্বর হচ্ছে কি বাংলাদেশের বিজয় দিবস। এরপর হচ্ছে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস। এটা হচ্ছে 7 নভেম্বর। এটা কত তারিখে? 7 নভেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। পাকিস্তানে হানাদার বাহিনীর 1971 সালের 14 ডিসেম্বর এদেশের বুদ্ধিজীবী মানুষদেরকে হত্যা করেছিল। তাই 14 ডিসেম্বরকে বলা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতীয় শিক্ষক দিবস। শিক্ষক দিবসটা পালন করা হয় 19 জানুয়ারি। বাংলাদেশে জাতীয় শিক্ষক দিবসটা পালন করা হয় 19 জানুয়ারি। জাতীয় শিশু দিবস। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে। তাই 17 মার্চ হচ্ছে জাতীয় শিশু দিবস। বাংলাদেশের জাতীয় শোক দিবস। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যে সদস্যদেরকে হত্যা করা হয়েছিল, যার কারণে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আর বাংলাদেশের রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হয় 11 মার্চকে। 1952 সালের আগে 11 মার্চকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হতো। পরবর্তীকালে এটা হয়ে গেছে রাষ্ট্রভাষা দিবস হিসেবে 11 মার্চকে পালন করা হয়ে থাকে। ওকে, এরপরে আমরা আরো কয়েকটা জিনিস একটু পড়বো। সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা দিবস। বাংলাদেশের মুক্তিযোদ্ধা দিবস এটা রিসেন্টলি আসছে। সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানিয়ে 1 ডিসেম্বরকে বাংলাদেশের জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে বেসরকারিভাবে এটা পালন করা শুরু হয়ে গেছে। সংবিধান দিবস। নার্সিং এর নিয়োগের পরীক্ষায় বারবার আসে। NET নার্সিং অ্যাডমিশন টেস্টও বারবার আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1972 সালের 4 নভেম্বর সর্বপ্রথম জাতীয় সংসদে আমাদের যে সংবিধান এটা বিলটা পাস হয়, যার কারণে 4 নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এরপর আছে কৃষি দিবস। কৃষকদের জন্য যে দিবস সেটা হচ্ছে 1 অগ্রহায়ণ।
পহেলা অগ্রহায়ণ, প্রত্যেক বছর পহেলা অগ্রহায়ণ হচ্ছে কৃষি দিবস হিসেবে পালন করা হয়। শেখ রাসেল দিবস, নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, শেখ রাসেল দিবস রিসেন্টলি করা হয়েছে। শেখ রাসেলের জন্মদিনকে শেখ রাসেল দিবস হিসেবে পালন করা হয়। তারিখটা কত? 18 অক্টোবর। এটা খুবই গুরুত্বপূর্ণ। 18 অক্টোবরকে শেখ রাসেল দিবস হিসেবে পালন করা হয়। গণহত্যা দিবস, গণহত্যা যেদিন আছে গণহত্যা করা হয়েছিল আমাদের আছে জানে 1971 সালে 25 মার্চ এদেশে নিরস্ত্র বাঙালির উপর, ঘুমন্ত বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, যার কারণে 25শে মার্চকে আমাদের কি বলা হচ্ছে? গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা দিবস অলরেডি বলে ফেলছি, 1 ডিসেম্বর। জেল হত্যা দিবস, এটা আমাদের একটু লাগবে, সেটা হচ্ছে জেল হত্যা দিবস 1975 সালের 3 নভেম্বর। 1975 সালের 3 নভেম্বর এদেশের যে জাতীয় চার নেতা বলে, 3 নভেম্বর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, তারপর রয়েছে ক্যাপ্টেন এম মনসুর আলী আর আছে এইচ এম কামারুজ্জামান, এই চারজনকে জেলের ভিতর হত্যা করেছিল, যার কারণে 3 নভেম্বর এই তারিখটাকে বলা হয় জেল হত্যা দিবস। এরপর আছে 6 দফা দিবস। 6 দফা দিবস 7 জনকে 6 দফা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 7 জনকে কি বলা হয়েছে? 6 দফা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দিবসগুলা যেগুলা দিচ্ছে এখানে, এগুলা থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন, ইনশাল্লাহ কমন পাবেন, ঠিক আছে? এগুলা থেকে ইনশাল্লাহ খুব বেশি কমন পাবেন। ওকে, এখন আমরা একটু আসলে প্র্যাকটিসের দিকে চলে যাব। আমরা এখন একটু হালকা করে প্র্যাকটিস করব যে এত সময় ধরে আমরা যা যা পড়লাম আসলে যে পড়াগুলো আসলে ঠিক আছে কিনা, এটা আমরা এখন একটু দেখবো। ওকে ওকে, আমরা এখন তাইলে কিছু প্র্যাকটিস করি, যেহেতু আমরা এতক্ষণ ধরে অ্যানালাইসিস করছি বা পড়ছি, এমসিকিউ গুলা দেখছি, সো আমরা এখন একটু প্র্যাকটিস করবো। এমসিকিউ গুলা আমরা প্রত্যেকটা ক্লাস শেষে যেমন কিছু প্র্যাকটিস সেশনে কিছু এমসিকিউ রাখি, সো তারই ধারাবাহিকতা এখন আমরা কিছু প্র্যাকটিস সেশনে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আছে একটু দেখি। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ অর্থাৎ কবে শুরু হয়েছে, কত শেষ হয়েছে, এই বিষয়গুলো আমরা কিন্তু আগেই বলছি যে আমাদের এখনো পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা 8টা হয়েছে, তার মধ্যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদটা কত ছিল? একটা আছে 2011 থেকে 2015, 2021 থেকে 2025, 1995 থেকে 2016 থেকে 2020। তো আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাটা, এটা কিন্তু হয়েছিল 2016 থেকে 2020-এ। এই মেয়াদকালে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা শেষ হয়েছে এবং বর্তমানে যেটা চলতেছে 2021 থেকে 2025 সাল পর্যন্ত, এটা হবে অষ্টম। সো যদি কখনো প্রশ্ন দিয়ে দেয় যে অষ্টম পরিকল্পনা বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কোনটি, সেটা হবে 2021 থেকে 2025। ওকে, 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়েছিল? তো বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি এটা চালু হয়েছে 1991 সালে। এই 91 সালেই বাংলাদেশের আসলে একটা আমূল পরিবর্তন ঘটে। 90-এর গণ অভ্যুত্থান বলে বা 90-এর সময় কিন্তু আসলে ইরশাদ বিরোধী, সরকার বিরোধী অনেক আন্দোলন হয়েছিল। আন্দোলন হওয়ার পরে 91 সালে যখন সরকার গঠিত হয়, সেই সরকারে আসার পর অনেক কিছু কিন্তু চেঞ্জ করছে। তো মুক্তবাজার অর্থনীতি এটাও শুরু হয়েছিল 1991 সালে। বাংলাদেশের অর্থনীতি মূলত, তো বাংলাদেশের অর্থনীতি আগেই বলছিলাম যে গজা খিচুড়ি বা খিচুড়ি মার্কা। তো খিচুড়ি মানে কি? সেটা হচ্ছে মিশ্র। খিচুড়ি মিন্স হচ্ছে মিশ্র। খিচুড়ির মধ্যে যেমন আছে ডাল, তারপরে আছে চাল, তেল, তারপরে আছে অন্যান্য যে বিষয়গুলা দিয়ে একসাথে আছে সবকিছু মিলায় রান্না করে। বাংলাদেশের অর্থনীতি তো ঠিক একইভাবে আছে, মিলাই জিলায় সবকিছু মিলায় রান্না করা, যার কারণে বাংলাদেশের অর্থনীতি কি একরকম হবে? মিশ্র ধরনের। এরপরে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে, 4 নম্বর যেটা আছে, বাংলাদেশের উন্নয়নের সমন্বয়কারী সংগঠন কি? তো বাংলাদেশকে আসলে রিপ্রেজেন্ট করে কে, বা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা বাংলাদেশের বিভিন্ন পরামর্শ দেওয়া, এই কাজগুলা করে কে? তো বাংলাদেশকে সবকিছু করার বা বাংলাদেশের যত যা কিছু আছে সবকিছু নিয়ন্ত্রণ করাই বা সমন্বয়কারী হিসেবে কাজ করছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক বাংলাদেশকে সবকিছু করবে, যেমন বাংলাদেশ হচ্ছে বর্তমানে নিম্ন মধ্যম আয়ের দেশ, এই জিনিসটাও ঘোষণা করছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশকে আর্থিক লোন দেওয়া, এটাও করে বিশ্ব ব্যাংক। বা আমাদের পদ্মা সেতু হওয়ার ক্ষেত্রেও বিশ্ব ব্যাংক একটা লোন দিতে চাইছিল। বিভিন্ন কাজে কিন্তু আসলে বিশ্ব ব্যাংক সব দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো উন্নয়নের সমন্বয়ক তাহলে কি হবে? বিশ্ব ব্যাংক। গ নাম্বারটা হবে উত্তর। আমাদের দেশে এ যাবৎ কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে? তো বাংলাদেশে বর্তমানে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে 8টি। এর মধ্যে 2021 থেকে 2025 পর্যন্ত যেটা আছে এটা তো কন্টিনিউ।
তাহলে বাংলাদেশে এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়েছে কয়টি হবে তাইলে 7টি। তাহলে আমাদের কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে? 7টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, 7টি হবে। ওকে, 7টি হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। এরপরে যাই যে 6 নম্বর যেটা আছে সেটা দেখি। বাংলাদেশের মূল্য সংযোজন কর বাংলাদেশের কখন থেকে চালু হয়? মূল্য সংযোজন কর মিনস হচ্ছে কি ভ্যাট। এই যে ভ্যাট, ভিএটি ভ্যাট, এই ভ্যাট চালু হয়েছে কত সালে? 1991 সালে। তারিখটা কত? 1 জুলাই। 1 জুলাই 1991 সালে বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয়। ওকে, এরপরে প্রশ্ন চলে যায়, দেখি কি হয়। আয়কর কোন ধরনের কর? তো বাংলাদেশে কর ব্যবস্থা আছে দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। আয়কর মানে হচ্ছে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর ভ্যাট, ভিএটি, এটা হচ্ছে মূল্য সংযোজন কর, এটা হবে হচ্ছে পরোক্ষ কর। সো আয়করটা কি হবে? প্রত্যক্ষ কর। বাংলাদেশের বড় সার কারখানা কোনটি? বাংলাদেশের বর্তমানে সব থেকে বড় সার কারখানা হচ্ছে যমুনা সার কারখানা, জামালপুর অবস্থিত। এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা হচ্ছে যমুনা সার কারখানা। 9 নম্বর প্রশ্নটা একটু দেখি। বাংলাদেশের বাণিজ্যের সর্বশীর্ষ পণ্য কোনটি? বর্তমানে বাংলাদেশের ইনকামের সবচেয়ে বড় উৎস হচ্ছে তৈরি পোশাক। তৈরি পোশাক হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত পণ্য। আগে 80 সালের আগ পর্যন্ত পাট আর পাটজাত দ্রব্য ছিল। চা উৎপাদনে বাংলাদেশ এখনো পর্যন্ত 10ম স্থানে থেকে গেছে, এটার উন্নতি হয়নি। 10ম, বাংলাদেশ এখনো 10ম স্থানে আছে। সো বাংলাদেশের অত বেশি ইনকাম হয় না। আর হিমায়িত চিংড়ি টিংড়ি এগুলো হচ্ছে চিংড়ি। আমি একটু কথা বলে রাখি, চিংড়িকে বলা হয় কিন্তু বাংলাদেশের হোয়াইট গোল্ড। কি বলা হয়? হোয়াইট গোল্ড বা সাদা সোনা। চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড বা সাদা সোনা। আর আমরা যারা ভাত খাই, ভাতকে একটু বলে রাখি, মাছে ভাতে বাঙালি, ভাতকে কিন্তু বলা হয় হোয়াইট পয়জন বা সাদা বিষ। ভাত খাইলে কিন্তু আসলে শরীরের জন্য খুবই ক্ষতিকর। ভাত কিন্তু একটা পয়জন হিসেবেই গণ্য করা হয়। সো বাংলাদেশের তৈরি শীর্ষ পণ্য কোনটি হবে তাইলে? তৈরি পোশাক হচ্ছে বাংলাদেশের শীর্ষ পণ্য। ওকে, এরপরের প্রশ্নগুলো একটু দেখি কি আছে। 10 নম্বর, নিচের কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই? তো বিশ্বে আসলে 2টা দেশ আছে এমন যাদের সাথে বাংলাদেশের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নাই। তো তেমন 2টা দেশের নাম একটু বলে দিচ্ছি। বাণিজ্যিক প্লাস কূটনৈতিক, বাণিজ্যিক প্লাস কূটনৈতিক, এই 2টা সম্পর্ক নাই হচ্ছে ইসরায়েলের সঙ্গে। ইসরায়েল এই দেশটার সঙ্গে বাণিজ্যিক প্লাস কূটনৈতিক এই 2টা সম্পর্কই বাংলাদেশের নাই। আর হচ্ছে তাইওয়ান, তাইওয়ান নামক যে দেশটা আছে এদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে। তাইওয়ানের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে বাট কূটনৈতিক সম্পর্ক নাই। বিষয়টা হচ্ছে তাইওয়ান থেকে বাংলাদেশ বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি করে, বাট অ্যাকচুয়ালি তাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক এটা নাই। কারণ হচ্ছে তার কূটনৈতিক সম্পর্ক তাইওয়ানের সাথে করলে চীনের সাথে সেই দেশ আর সম্পর্ক রাখতে পারবে না। যার কারণে যারা আছে তাইওয়ানের দিকে যায় তারা চীন বিপক্ষ, অর্থাৎ চীন তখন আছে তাদের বিপক্ষ হয়ে যায়। আর যখন যারা চীনের দিকে যায় তখন তাইওয়ান আছে তাদের বিপক্ষ। যেহেতু বাংলাদেশের উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে চীন, সো যার কারণে তারা কখনো তাইওয়ানের দিকে যায় না। সো বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে বাট কূটনৈতিক সম্পর্ক নাই। দেশটার নাম হচ্ছে তাইওয়ান। সুন্দর করে মনে রাখতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আছে, আমরা এর পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে 11 নম্বরে। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে কোন দেশ থেকে? তো এক বুকে একেবারে সুন্দর করে আশেপাশে একটু তাকাই দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ থাকেটা কোথায়। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ থাকে আছে সিঙ্গাপুরে, সৌদি আরবে, ওমানে না মালয়েশিয়ায়। তো দেখতে পারবেন ওমানে খুব কম মানুষ দেখবেন আপনি, সিঙ্গাপুরেও খুব কম মানুষ দেখবেন, মালয়েশিয়া একটু দেখবেন, আর সৌদি আরবে দেখবেন। তো এই 4টা দেশের মধ্যে মালয়েশিয়া, সৌদি আরবে সব থেকে বেশি দেখবেন যে মানুষ এখানে বসবাস করে, কিন্তু তার ভিতরেও সব থেকে বেশি দেখবেন হচ্ছে সৌদি আরবে। তো বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স আয় করে সৌদি আরব থেকে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আসে। এরপর 12 নম্বর প্রশ্নে যায়, বাংলাদেশের কোন ব্যাংক বিনা জামানতে ঋণ প্রদান করে? তো প্রত্যেকটা ব্যাংকের একটা পলিসি আছে যে আপনাকে যদি 100 টাকা আমি দিতে যাই তাহলে আপনার কি করতে হবে, আমি আপনাকে ব্যবসা করার জন্য 100 টাকা দিব। সো আপনাকে 100 টাকা মূল্যের বা সমমূল্যের একটা জিনিস আমার কাছে বন্ধক রাখতে হবে, যে আপনি এই টাকাটা নিয়ে হারাই যাবেন না। এটা হচ্ছে ব্যাংকের পলিসি।
কিন্তু একটা ব্যাংক আছে বাংলাদেশের, সেই ব্যাংকে আপনি যে কোনো কিছু না রেখে, কোনো জামানত লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি এমনিতেই লোন নিতে পারবেন। ব্যাংকটার নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ দেয় এবং সেখানে কোনো ধরনের জামানত লাগে না, কারণ বাংলাদেশের মানুষের অধিকাংশের কোনো জামানতই নাই। সো সে কিভাবে দিবে, কিভাবে লোন নিবে, এই চিন্তা থেকে গ্রামীণ ব্যাংকের উদ্ভব। এই গ্রামীণ ব্যাংকের যে উৎপত্তি, এটা করছিলেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। সো গ্রামীণ ব্যাংকের বিনা জামানতে ঋণ দেয়। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটি? বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটাই, সেটা হচ্ছে সোনালী ব্যাংক, যেটার বর্তমান নাম সোনালী ব্যাংক পিএলসি। সোনালী ব্যাংক পিএলসি, এই পিএলসি লিখছে, ঠিক আছে, পাবলিক লিমিটেড কমিশন পিএলসি। ওকে, গ্রামীণ ব্যাংকের জনক কে? এটা আসবে না, জীবনও আসবে না, মনে রাখবেন, যতদিন আওয়ামী লীগ সরকার আছে ততদিন আসবে না। তারপর বলে দিচ্ছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্ট, চ্যাম্পিয়ন অফ দ্য আর্ট মানে পৃথিবীর চ্যাম্পিয়ন হয়েছে কে? এটা হিলারি ক্লিনটন, থেরেসা মে, অ্যাঞ্জেলা মার্কেল, শেখ হাসিনা। অবশ্যই 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 শেখ হাসিনা। তো চ্যাম্পিয়ন অফ দ্য আর্ট কে? শেখ হাসিনা। ওকে, পরের প্রশ্ন চলে যাচ্ছে, দেখি কি আছে। বাংলাদেশের 16 নম্বর যে প্রশ্নটা, এটা একটু দেখি। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক কোনটি? তো বাংলাদেশের বিশেষায়িত ব্যাংকগুলো আমি 3টা বলছিলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। তো এখানে দেখতে পাচ্ছি কি আছে, কৃষি ব্যাংক আছে, সোনালী ব্যাংক অবশ্যই সেই ইসের মধ্যে নাই, রূপালী ব্যাংকও নাই, অগ্রণী ব্যাংকও নাই। তো বাংলাদেশের বৃহত্তম যে বিশেষায়িত ব্যাংক, তাহলে সেটা কি হবে? বাংলাদেশ কৃষি ব্যাংক। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ক। এরপরে 17 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি কি আছে। বাংলাদেশের বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে, অর্থাৎ বাংলাদেশ সব থেকে বেশি পণ্য আমদানি করে কোন দেশ থেকে? তো কি কি দেশ আছে একটু দেখি। ভারত থেকে, চীন থেকে, জাপান আর সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুর থেকে এত বড় প্রোডাক্ট আমরা আনার মতো দেশ না, আমরা এত বড় লোক হয়ে পারিনি। জাপান থেকেও, জাপানের প্রোডাক্টেরও অনেক দাম, আমরা এসব আনতে পারবো না। সো আমাদের এটাও বাদ, এটাও বাদ, ঠিক আছে, এটাও বাদ, জাপানও বাদ। তাহলে কি রয়েছে? ভারত আর চীন। তো বাংলাদেশের বর্তমানে যত প্রোডাক্ট আছে সবই মূলত আসলে চীনের, সবই মূলত চীনের। তো বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে, ভারত থেকে না। ভারত থেকে কৃষি পণ্য আসতে পারে বেশি, বাট বিভিন্ন ধরনের পণ্য, ফোন, ঘড়ি, যা ইউজ করতেছি, জামা কাপড়, সবই আছে কোন জায়গা থেকে? চীন থেকে। তাই বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। ওকে, 18 নম্বর প্রশ্ন, দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক হচ্ছে গজারিয়া, গাজীপুরে অবস্থিত। তাই সঠিক উত্তর হবে হচ্ছে গজারিয়া, যেহেতু নামটাই দিয়ে দিছে, সো সঠিক উত্তরটা হবে হচ্ছে গজারিয়া। ওকে ওকে, তো ধন্যবাদ সবাইকে। আমাদের যে ক্লাসটা, আমরা আজকের ক্লাসে কিন্তু বিভিন্ন যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, বাংলাদেশের অর্থনীতি প্লাস হচ্ছে সেই সাথে আরেকটা জিনিস আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। সো দুইটা টপিকে খুব সুন্দরভাবে পড়াশোনা করলাম এবং আমরা কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা দেখলাম, বিগত সালে প্রশ্নগুলো দেখলাম। সো সব মিলে আপনারা যদি এই লেকচারটা শেষ করেন, ইনশাল্লাহ আপনারা কিন্তু সবাই মোটামুটি 2টা মার্ক কিন্তু কমন পাবেন। সো সবাইকে আবারও শুভেচ্ছা, সবাইকে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।